কিংবদন্তি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে তাঁকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের প্রতিবেদনটি আরম্ভ করছি। হেমন্ত মুখোপাধ্যায়ের পারিবারিক চিকিৎসক প্রদীপ কুমার দত্ত জানালেন, দাদা তখন বম্বেতে। লতা মঙ্গেশকরের গাওয়া রানারের রেকর্ড বেরোলো। শুনেছিলাম দাদাকে না জানিয়েই সলিল চৌধুরীর তত্ত্বাবধানে এই রিমেক হয়, যার জন্য দাদা আঘাত পেয়েছিলেন, কিন্তু মুখে কিছুই বলেননি। গানটা শুনে আমার ভালো লাগেনি। দাদাকে চিঠি লিখে জানালাম, আপনার রানারের অভিব্যক্তি ও আবেদনের কাছে এটা আসে না। উত্তরে দু চার কথা লেখার পর মাত্র একটি লাইনেই লিখলেন, লতা তার মতো গেয়েছে, আমি আমার মতো। কখন কোনো শিল্পীকে অসম্মান করতে দেখিনি। দাদার ভদ্রতাবোধ ও নিয়মানুবর্তিতার তুলনা হয় না। একবার কথা হয়েছিল দুপুর 3:30টায় আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে এক জায়গায় যাবেন। উনি এলেন 3:35-এ। প্রথমেই গাড়ির দরজা খুলে দিয়ে বললেন, সরি, কয়েক মিনিট দেরি হয়ে গেল। গাড়িটা স্টার্ট নিচ্ছিল না। 5 মিনিট দেরি করে অত বড় মানুষটা আমার মতো একজন সাধারণ মানুষকে সরি বলছেন। দাদার সঙ্গে শহরতলিতেও অনেক ফাংশনে গিয়েছি, লক্ষ্য করেছি উনি নির্ধারিত সময়ের প্রায় 1 ঘন্টা আগে সেখানে যেতেন। বলতাম, আপনার মতো মানুষ এত আগে যাচ্ছেন, কত শিল্পী তো কত পরে আসছেন। উনি বলতেন, উদ্যোক্তারা আমার নামে টিকিট বিক্রি করেছেন, আমি আগে এসে গেলে ওরা টেনশন মুক্ত হবেন। তাছাড়া হেমন্ত এসে গেছে ঘোষণা করলে শেষ মুহূর্তে আরও কিছু টিকিট বিক্রি হয়। ওরা আমাকে পারিশ্রমিক দিচ্ছেন, সুতরাং ওদের দিকটাও আমার দেখা দরকার। তাছাড়া ভালোই তো, জার্নির পর বিশ্রাম নেওয়া যাচ্ছে, অন্যান্য শিল্পীদের সঙ্গে গল্পগুজব হচ্ছে। আমার স্ত্রী ইন্দ্রাণীর কাছে একটি ঘটনার কথা শুনেছি। একজন মহিলা রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রায় হেমন্তদার কাছে আসতেন, ওর সঙ্গে ছবি তুলতেন, তারপর সেই ছবিগুলো ব্যবহার করে নিজের প্রচার করতেন। পরে তিনি বেশ পরিচিতি পান। এরপর তিনি হঠাৎ দাদার কাছে আসা বন্ধ করে দিলেন। একবার মহাজাতি সদনে কবিপক্ষে দাদা, ইন্দ্রাণী ও সেই শিল্পীর গান ছিল। ইন্দ্রাণী অনুষ্ঠান শেষ করে এসে দেখেন মহিলাটি অন্যদিকে মুখ করে বসে আছেন, যেন দাদাকে চেনেনই না। এরপর তার অনুষ্ঠান শেষে উদ্ধত ভঙ্গিতে চলে যাচ্ছিলেন। হঠাৎ দাদা তাকে ডেকে বললেন, কিরে, চিনতে পারছিস না? খুব ভালো গান করেছিস, ফিরবি কিসে, তোকে নামিয়ে দেবো। ওই মহিলা তখন সকলের সামনেই দাদার পা দুটো জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। একবার প্লাস্টিক ব্যাগে রাখা 10,000 টাকা দাদার বাড়ি থেকে পাওয়া যাচ্ছিল না। দিন 7 বাদে জানা গেল বাড়িরই একজন কাজের লোক নিয়েছে। সকলেই তাকে পুলিশে দেওয়ার কথা বললেন, কিন্তু দাদা কিছুতেই সায় দিলেন না। এই নিয়ে বেলাবৌদির সঙ্গে মনোমালিন্যও হলো। পরে একদিন জিজ্ঞেস করলাম, দাদা, আপনি পুলিশে দিতে আপত্তি করলেন কেন? দাদা বললেন, ও বহু বছর আমার কাছে আছে, এখন বয়স হয়েছে। আমি ঠিকই করেছিলাম ওকে কিছু টাকা দিয়ে বলবো এবার দেশে গিয়ে জমি বাড়ি করে বিশ্রাম নাও। তার আগে ও নিয়ে এলো। আমার লোকসানটা কোথায়? তাছাড়া পুলিশে দিলে ওরা ওকে মারধর করতো, সে আমি সইতে পারতাম না। হেমন্তদার বাড়ির সামনে ফুটপাতে একজন চা, বিস্কুট, কেক ইত্যাদি বিক্রি করত। কার কাছে হেমন্তদা শুনলেন তার 15 বছরের ছেলেটি খুব ভালো ফুটবল খেলে। তক্ষুনি দাদা তার জন্য ফুটবলের সমস্ত সরঞ্জাম কিনে দিলেন, যাতে সে পুষ্টিকর খাবার পায়। তাই সপ্তাহে সপ্তাহে টাকাও দিতেন। বছর 7-8 আগে আমি কোথা থেকে যেন ট্যাক্সি করে আসছি। ভাড়া দিতে গেলে ড্রাইভার হাসতে হাসতে বললেন, ডাক্তারবাবু, চিনতে পারছেন না? আমি সেই নীলু যাকে দাদা ফুটবল কিনে দিয়েছিলেন। আমার খেলা হলো না দেখে দাদা আমাকে লাইসেন্স করিয়ে দিয়েছিলেন, তাই ট্যাক্সি চালাচ্ছি। আপনি তার ডাক্তারবাবু ছিলেন, আমি কিছুতেই ভাড়া নেব না। বারবার দেখেছি দাদার বাড়িতে সকলেই অবারিত দ্বার। কতজন আসতেন ওর কাছে, কেউ গান শেখার আর্জি নিয়ে, কেউ ওর গান শোনার জন্য, কেউ ছবিতে গাইবার জন্য, আবার কেউ শুধু তাকে দেখতে। কারো প্রতি ওকে কখনো বিরক্ত হতে দেখিনি, বরং রাত 8টা বেজে গেলে গাড়ি দিয়ে বাসস্ট্যান্ডে পৌঁছে দিতেন। বলতেন, রাতে ফাঁকা রাস্তায় কোনো অঘটন ঘটে গেলে আমার আফসোসের সীমা থাকবে না। এরা তো আমার কাছেই এসেছিল, তাই খুব টেনশন হয়। একদিন সন্ধ্যেয় গিয়ে দেখি এক ভদ্রমহিলা দাদার পা জড়িয়ে ধরে কৃতজ্ঞতা জানাচ্ছেন চোখের জলে। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে স্বামীর সঙ্গে চলে গেলেন। বেলাবৌদির কাছে শুনলাম দাদার গাড়ি সেদিন খারাপ, তাই উনি ট্যাক্সি করে হাজরা রোডে দিয়ে বাণী ঠাকুরের বাড়ি যাচ্ছিলেন। পথে দেখেন খুব ক্লান্ত, ঘর্মাক্ত অবস্থায় ওই মহিলা ট্যাক্সির জন্য ছোটাছুটি করছেন। দেখে মনে হয় মহিলা গর্ভবতী। দাদা ওকে ট্যাক্সিতে তুলে দিয়ে তার বাড়ি পৌঁছে দেন। একবার দাদার সঙ্গে দমদমের এক জায়গায় অনুষ্ঠানে গেছি। গান শেষ হয়ে গেছে, দাদা স্টেট থেকে নেবে যেখানে গাড়ি রাখা ছিল সেখানে যাচ্ছেন, একটা খুব সরু গলির মধ্যে দিয়ে। দুধারে সমস্ত বাড়ি থেকে সবাই ঝুঁকে দাদাকে দেখছে। সব বাড়ির জানলা, ছাদ, রোয়াক মানুষে ভর্তি। এই সময় এক অতি বৃদ্ধার গলা শুনলাম, কই, কোথায় হেমন্ত?
হয়তো চোখে ভালো দেখেন না। সঙ্গে সঙ্গে দাদা দাঁড়িয়ে পড়লেন। তারপর সেই বৃদ্ধার কাছে গিয়ে দুহাত জোড়া করে নমস্কার করে বললেন, এই যে আমি। বৃদ্ধা কেঁদে ফেলে দুহাত তুলে আশীর্বাদ করে বললেন, এবার আমি শান্তিতে মরতে পারবো। 1989 সালের সেপ্টেম্বরে ঢাকা থেকে বিপুল সম্বর্ধনা ও ইলিশ মাছ নিয়ে দাদা বৌদি ফিরলেন। প্রেসিডেন্ট জিয়া সদ্য ধরা কিছু ইলিশ মাছ কাঠের বাক্সে বরফ দিয়ে প্যাক করে উপহার দিয়েছিলেন। সেই রাত্রেই 2টি ইলিশ আমাদের বাড়িতে পৌঁছে গেল। দাদার শরীর বিশেষ ভালো যাচ্ছিল না, ক্লান্ত ও অবসন্ন হয়ে পড়ছিলেন। তা সত্ত্বেও গায়ে অল্প জ্বর নিয়ে 23শে সেপ্টেম্বর রবীন্দ্র সদনে অনুষ্ঠান করলেন। 25শে সেপ্টেম্বর বিকেলে বেলা বৌদির ফোন পেয়ে আমরা দুজন ছুটে গেলাম। দেখলাম বেশ শ্বাসকষ্ট হচ্ছে। বাড়িতেই অক্সিজেন, স্যালাইন, ওষুধপত্রের ব্যবস্থা করা হলো। বিশেষ উন্নতি না হওয়াতে কন্যা রানু ও পুত্রবধূ মৌসুমীর সঙ্গে আলোচনা করে নার্সিংহোমে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হলো। কার্ডিওলজিস্ট ডাক্তার কান্তি বক্সির সঙ্গে যোগাযোগ করা হলো। দাদার রেকর্ড বা ক্যাসেট বেরোলেই উনি তার ওপর নাম সই করে আমাদের দিতেন। ওই দিনই রিলিজ হয়েছে তার আনন্দ লহরী ক্যাসেটটি। এত কষ্টের মধ্যেও বৌদিকে ডেকে বললেন ইন্দ্রাণীকে ক্যাসেটটি দিতে। ইন্দ্রাণী বাধা দিয়ে বলল, আপনি আগে সুস্থ হয়ে উঠুন, তখন আমাদের নাম লিখে আমাদের দেবেন। ও জানতো না দাদা কোনোদিনই নিজে হাতে ক্যাসেটটা দিতে পারবেন না। তখন বেশ বৃষ্টি পড়ছে, তারই মধ্যে একটি ছেলে অ্যাম্বুলেন্স নিয়ে এলো। ঘরে তখন ইন্দ্রাণী ছাড়াও আরও 2জন পরিচিতা মহিলা। দাদা স্ট্রেচারে ওঠার সময় জানতে চাইলেন এরা কিভাবে বাড়ি যাবেন। আশ্বাস দেওয়া হলো গাড়ি করে সনদ এদের পৌঁছে দেবে। সঙ্গে লোকজন নেই। বেলা বৌদি স্যালাইনের বোতল হাতে নিলেন, আমি অক্সিজেন মাস্ক ধরে রইলাম। অ্যাম্বুলেন্সে বেলভিউ নার্সিংহোম যাচ্ছি। পদ্মপুকুরের কাছে দেখি দাদা খুব ঘামতে শুরু করেছেন, নিস্তেজ হয়ে পড়ছেন, বারবার অস্পষ্ট স্বরে বলছেন আর কত দূর। বুঝতেই পারলাম আর একটি মারাত্মক হৃদরোগের আক্রান্ত হলেন। নার্সিংহোমে পৌঁছে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি হলেন। ডাক্তার বক্সি দাঁড়িয়ে থেকে যা যা করণীয় সব করলেন। ঘণ্টা 2 বাদে অবস্থা একটু স্থির হলো, কিন্তু বিপদ কাটল না। ইঞ্জেকশনের জোরে ঘোরের মধ্যে রয়েছেন দেখে ঠিক হলো। বেলা বৌদি ও রানুকে নিয়ে আমি বাড়ি ফিরব। মৌসুমী বললেন বেলভিউতেই থাকবেন। রাত প্রায় 12টা। হেমন্তদার গায়ে আলতো হাত রেখে বললাম, দাদা ও বৌদি ও রানুকে নিয়ে বাড়ি যাচ্ছি, আপনি নিশ্চিন্তে হয়ে ঘুমোন। অল্প একটু চোখ তুলে দাদা বললেন, মোস্ট ওয়েলকাম। এটাই ওর শেষ কথা। 26 তারিখে ভোর রাত্রে মৌসুমীর কান্না ভেজা গলায় ফোন পেলাম, বাবা নেই।